দোষ যেন ব্যাংক স্বর্ণবিবরণী এত কঠিন যে আমি বারবার করি তারপরেও ব্যাংক স্বর্ণবিবরণী পারি না। হ্যাঁ রে দোষ, ঠিক বলেছিস। আমিও আমার বাসায় অনেকবার ট্রাই করি, তারপর পাই না। আসসালামু আলাইকুম, আমি মেঘলা বৃষ্টি। আজকে আমি তোমাদেরকে শেখাবো ব্যাংক স্বর্ণবিবরণী কীভাবে করতে হয়। তোমাদের কাছে একটা কথা বলতে চাই, যাদের কাছে ব্যাংক স্বর্ণবিবরণী কঠিন লাগে তার একটা মূল কারণ হইতেছে তোমরা রিডিং পড়ো না। এই রিডিংগুলো পড়ো না। তোমরা যদি এই রিডিংগুলো পড়তে তোমাদের একটা ভালো একটা ধারণা হতো। তাই আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা এই ভুল করো না, তোমরা রিডিংগুলো পড়ো। এখানে সব কিছুর উত্তর লুকিয়ে আছে, এখানে তোমার সব প্রশ্নের জবাব রয়েছে। তো দয়া করে যারা এই ব্যাংক স্বর্ণবিবরণী বুঝতে চাও তারা রিডিংগুলো পড়ো। চলো আর দেরি না করে আমরা ব্যাংক স্বর্ণবিবরণী একক জের এর উদাহরণ 2 করে আসি। তার প্রথমে তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি তোমাদের একক জের উদাহরণ 1 করে দিয়েছি। এবার আমি তোমাদের উদাহরণ 2 করাবো। প্রথমে বলে নিচ্ছি, এই ব্যাংক স্বর্ণবিবরণী করার আগে তোমাদের এই এন্ট্রিগুলো ভালো করে বুঝতে হবে। তোমরা যদি এই এন্ট্রিগুলো ভালো করে বুঝতে পারো, তোমাদের এই অঙ্কের 100-এর মধ্যে 90% তোমাদের ঠিক হয়ে যাবে এবং 100-এর মধ্যে তোমরা 90% তোমাদের একদম সহজ হয়ে যাবে। চলো আমি তোমাদেরকে ভেঙে ভেঙে অঙ্কগুলো করাবো। তো এখানে উদ্দীপকে বলছে 2018 সালের 30 জুন তারিখে সোবহান ব্রাদার্স এর নগদান বইতে 18,000 টাকার ব্যাংক উদ্বৃত্ত দেখা গেল, কিন্তু একই তারিখ পাস বই উদ্বৃত্ত নগদান বইয়ের উক্ত উদ্বৃত্তের সমপরিমাণ হলো না। যথারীতি আচ্ছা ওটা পরে আসি, এখানে আমরা এই জিনিসটা বুঝি যে এই জিনিসটা কী বলছে। আচ্ছা চলো শুরু করি। এখানে সুবহানা ব্রাদার্স এই প্রতিষ্ঠান যখন আমরা অঙ্ক করব তখন এই প্রতিষ্ঠানটা আমি মনে মনে ধরে নেব যে এই প্রতিষ্ঠানটা আমার, ঠিক আছে? তো সুবহানা ব্রাদার্স এর নগদান বইতে 18,500 টাকা। সুবহানা বা আমার প্রতিষ্ঠানের নগদান বইতে 18,500 টাকা। 18,000 নগদান বইতে 18,500 টাকা ব্যাংক উদ্বৃত্ত। মানে আমি আচ্ছা আগে বলে নিই যে নগদান বইতে 18,500 টাকা ব্যাংক উদ্বৃত্ত, তার মানে হইতেছে ব্যাংক। তা আমি ব্যাংকে একটা হিসাব খুলছি, হিসাব খোলার পর ব্যাংক যে লিখতেছে, ব্যাংক যে হিসাব নিকাশ করতেছে সেটা হচ্ছে তার পাস বইয়ে। আসলে কিন্তু এই অ্যাকাউন্টটা যে আমি খুলছি ওই অ্যাকাউন্টটা কার? আমার। কিন্তু ওই অ্যাকাউন্টে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে সবগুলো সে ওই ব্যাংক বিবরণী বা পাস বইয়ের ভিতরে লিখছে। তো আমিও কি করছি, আমিও একটা হিসাব করছি, সেটা হচ্ছে আমার নগদান বইয়ের ব্যাংক জমার উদ্বৃত্তে। আমার নগদান একটা বই আছে, ওই বইয়ের ভিতরে ব্যাংক জমার উদ্বৃত্তের ভিতরে আমি লিখছি যে আমি এত টাকা রাখছি। আবার নগদ উত্তোলনের ওখানে আমি কি করতেছি, ব্যাংক থেকে উত্তোলন করতেছি, যে সেই উত্তোলনের জায়গায় আমি এবার লিখছি এত টাকা উত্তোলন করছি। মানে যখন ব্যাংকে দিই তখন ওই জায়গাটা আমি প্লাস করি, আর ব্যাংকে থেকে যখন উঠাই তখন মাইনাস করে দিই। তো আমিও একটা হিসাব করতেছি, আবার অপর দিকে ব্যাংকও একটা হিসাব করতেছি। তো দেখা যায় এখানে বলতেছে, আমি বলছি যে আমার নগদান বইয়ে আমার ব্যাংকে আছে 18,500 টাকা। এই হিসাবটা করছি কোথায়? আমার নগদান বই। আর দেখা গেছে আচ্ছা ঠিক আছে, আমার নগদান বই আমি এই হিসাবটা করছি, কিন্তু একই তারিখে পাস বইয়ের উদ্বৃত্তে নগদান বইয়ের উক্ত উদ্বৃত্তের সমপরিমাণ হলো না। তার মানে কি, এটা একটু বেশি হতে পারে বা একটু কম হতে পারে, কিন্তু আমি যে এখানে যে 18,500 টাকা বলছি সে 18,500 টাকা হয়নি, সমপরিমাণ হয়নি, মানে বেশি হতে পারে আবার কমও হতে পারে, এরকম একটা অবস্থা। কিন্তু এই 18,500 টাকা হয় নাই। তো কী ভুল, সেই ভুলটার জন্যই আমরা ব্যাংক স্বর্ণবিবরণী প্রস্তুত করতেছি। আচ্ছা আরেকটা কথা বলে নিই, এই ব্যাংক স্বর্ণবিবরণী কিন্তু এই ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু তৈরি করে না। এই ব্যাংক স্বর্ণবিবরণী তৈরি করে আমানতকারী, মানে আমি ব্যাংকে হিসাব খুলছি, মানে আমি ব্যাংকে টাকা রাখতেছি এবং ব্যাংক থেকে টাকা উঠাইতেছি, তার মানে আমি ব্যাংকে হিসাবটা খুলছি, তার মানে আমি এই ব্যাংক স্বর্ণবিবরণী তৈরি করব। আচ্ছা এটা যদি তোমরা বুঝে থাকো তো পরেরটা দেখি। 1 তারিখ, দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট 35,500 টাকা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আদায়ের জন্য, আচ্ছা
আচ্ছা, পরেরটা দেখি। কিন্তু 2018 সালে 30 জুন তারিখের মধ্যে তা ব্যাংক কৃতক আদায় হয়নি। ব্যাংক কৃতক আদায় হয়নি মানে এখানে যে দেনাদার আছে না, দেনাদারটা কিন্তু আমার, কিন্তু দেনাদার টাকা আমাকে না দিয়ে কাকে দিছে, ব্যাংকে দিছে। তো ব্যাংকে দিছে কিন্তু ব্যাংক ওই টাকাটা আদায় করেনি, কারণ ব্যাংকের কাছে ওই হিসাবটা এখনও পৌঁছায়নি। দেনাদার নিকট হতে প্রাপ্ত মোট ব্যাংক সরাসরি কাকে কাকে দিয়েছে, ব্যাংককে দিয়েছে। আমার অ্যাকাউন্টে টাকা জমা দিছে, সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিছে। আচ্ছা, তো এই জিনিসটা যদি দেনাদার আর ব্যাংকের মধ্যে এই দুইটার ভিতরে এই দুইজন কিন্তু জানে, ব্যাংক জানে আর দেনাদার জানে, কিন্তু অপরদিকে যে আমানতকারী মানে আমানতকারী মানে আমি এই ব্যাংক হিসাবটা খুলেছি, সে কিন্তু এটা জানে না। অপরদিকে নগদ কিন্তু দিছে, আবার কিন্তু ব্যাংকও জানে না। কিভাবে? কারণ ব্যাংকের কাছে ওই হিসাবটা এখনো পৌঁছায়নি। এই যে এখানে বলে দিছে কিন্তু 2018 সালে 30 জুন তারিখের মধ্যে তার ব্যাংক কৃতক আদায় হয়নি। বুঝলাম? তোমাদেরকে এই জিনিসটা আরও ভালো করে বোঝাবো। আমি বলতেছি যে এখানে মেন জিনিসটা কি, এই এটার মধ্যে কাহিনীটা হলো যে দেনাদার সরাসরি দেনাদার দেনাদার ব্যাংকে জমা দিছে, হ্যাঁ, কিন্তু ব্যাংকের কাছে ওই হিসাবটা এখনো পৌঁছায় নাই, তাই ব্যাংক ওই জিনিসটা এখনো তার ব্যাংক বিবরণীতে ক্রেডিট করতে পারে নাই। তো ব্যাংক দিছে কিন্তু ক্রেডিট করতে পারেনি, কারণ তার কাছে ওই হিসাবটা এখনো পৌঁছায়নি। এই হলো কাহিনী। পরেরটা, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ 10,000 টাকা, বিনিয়োগের সুদ 10,000 টাকা এবং একখানা প্রাপ্য বিল 7,500 টাকা ব্যাংক কৃতক সরাসরি আদায় হয়েছে, কিন্তু উক্ত দফা দুটির কোনোটি 2018 সালের 30 জুন তারিখের মধ্যে নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, আমরা জিনিসটা আবার বুঝি। বিনিয়োগের সুদ, বিনিয়োগ মানে হচ্ছে আমি একটা কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, হ্যাঁ, তো সেখান থেকে আমি সুদ পেয়েছি, কিন্তু সুদটা কি হয়েছে এখানে দেখি, পরেরটা দেখি। বিনিয়োগের সুদ আমি বুঝলাম যে আমি এক জায়গায় বিনিয়োগ করছি, সেখান থেকে আমি সুদ পেয়েছি, এটা হচ্ছে বিনিয়োগের সুদ। এবার দেখা যাক কি বলছে। 10,000 টাকা এবং 10,000 টাকা পেয়েছি। একখানা প্রাপ্য বিল, আরেকটা হচ্ছে একখানা প্রাপ্য বিল, 7,500 টাকা, একখানা প্রাপ্য বিল 7,500 টাকা ব্যাংক কৃতক সরাসরি আদায় হয়েছে, কিন্তু উক্ত দফা দুইটির কোনোটি 2018 সালের 30 জুন তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা আচ্ছা, তাহলে আসল কাহিনীটা হইতেছে, আমি যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি সেই প্রতিষ্ঠান আমাকে না দিয়ে সরাসরি ব্যাংকে জমা দিছে। এই কারণে আমানতকারী মানে আমি জানি না, আমি কিন্তু ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি, কিন্তু আমি জানি না কেন, আমি জানি না তার কারণ হইতেছে ওই ওই প্রতিষ্ঠান সরাসরি ব্যাংকে জমা দিছে, প্রতিষ্ঠান সরাসরি ব্যাংকে জমা দিছে। এর জন্য ওই প্রতিষ্ঠান জানে আর হইতেছে ব্যাংক জানে। ব্যাংক আমাকে কোনো ব্যাংক আমাকে কোনো নোটিশ দেয়নি বা কোনো খবর দেয়নি যে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে। এই কোনো ব্যাংক যেহেতু আমাকে কোনো কিছুই জানায়নি, তার জন্য আমি আমার নগদান বইয়ের এটা লিপিবদ্ধ করতে পারিনি। অপরদিকে এটাও কিন্তু সেম কাহিনী। একখানা প্রাপ্য বিল 7,500 টাকা ব্যাংক কিন্তু সরাসরি আদায় হয়েছে, কিন্তু উক্ত দফা দুইটির কোনোটি 2018 সালে 30 জুন তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এই দুইটা যে লেনদেন, এই দুইটার একটাও নগদ জানে না। তার কারণ হচ্ছে নগদকে বলা হয়নি, নগদকে জানানো হয়নি, এই জন্য নগদ এটা তার নগদান বইতে ডেবিট করতে পারেনি। এটাই হলো কারণ। পরেরটা 3, 2018 সালের 24 জুন তারিখে 15,000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কৃতক সরাসরি পরিশোধিত হয়েছে। প্রদেয় বিল, পাওনাদারের বিল, প্রদেয় মানে হচ্ছে পাওনাদার। 2024 জুন তারিখে 15,000 টাকার একখানা প্রদেয় বিল ব্যাংক কৃতক সরাসরি পরিশোধিত হয়েছে, মানে ব্যাংক আমাকে না জানিয়ে সে পাওনাদারকে কি করছে, টাকা দিয়ে দিচ্ছে, পাওনাদারকে পরিশোধ করে দিছে। পাওনাদারটা আমার, ঠিক আছে, কিন্তু ব্যাংক আমাকে না জেনে পাওনাদারকে পরিশোধ করে দিয়েছে। এটা তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীর রিডিংয়ের মধ্যে দেখবে যে কিছু কিছু কাজ যেটা আমানতকারীকে না জানিয়ে ব্যাংক করে ফেলে।
কিন্তু এখন পর্যন্ত তার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ওই যে বললাম না যে কিছু কাজ না জানি, আমানতকারীকে না জানি নিজে দিয়ে ফেলে, নিজে করে ফেলে সেই কাজগুলো, সেটার মধ্যে এই কাজটা হলো একটা। তো এখানে জানে কি, এখানে জানা হইতেছে ব্যাংক আর হইতেছে পাওনাদার, এই দুইজন জানে। অপরদিকে এই যে দেনাদার মানে আমানতকারী, সে আমানতকারীকে জানে না, কারণ আমানতকারীকে ব্যাংক নোটিশ দেয় নাই, তাই আমানতকারী জানে না। আমানতকারী না জানার কারণে তার নগদান বইতে এটা লিপিবদ্ধ করতে পারেনি বা ডেবিট করতে পারেনি। এবার 4, আদায়ের জন্য ইতিপূর্বে জমাকৃত 8,500 টাকার একখানা চেক 2018 সালের 28 জুন তারিখে প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে। প্রত্যাখ্যাংশ হয়, যাই হোক। আদায়ের জন্য ইতিপূর্বে জমাকৃত 18,500 টাকার একখানা 2018 সালের 28 জুন তারিখে প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, কিন্তু এখন পর্যন্ত তার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এর মানে হচ্ছে আমি ব্যাংকে জমা দিছি 8,500 টাকা, 8,500 টাকা ব্যাংকে জমা দিছি। কি জমা দিছি? একখানা চেক জমা দিছি। ব্যাংকে জমা দেওয়ার জন্য একটা চেক জমা দিছি। তো সেটা 2018 সালের 28 জুন তারিখে প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে। বিভিন্ন কারণে হতে পারে প্রত্যাখ্যান, মেয়াদ উত্তীর্ণ হতে পারে, আরও অনেক কারণ আছে। খোলা চেক, বাহক চেক, এই চেকও কিন্তু গ্রহণযোগ্য নয়। কিন্তু এখন পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, এই কথার এন্ট্রিটা বোঝানোর জন্য তোমাকে ভেঙে বোঝাই যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি এর মানে কি, এর মানে হইতেছে আমি কিন্তু নগদান বইয়ের প্রথমে লিপিবদ্ধ করছি। কিভাবে লিপিবদ্ধ করছি সেই জিনিসটা তোমাদেরকে বুঝাই, তারা এই পৃষ্ঠার বুঝাই, ওটা সহজ হবে। ওখানে প্রথমে কি বলছে যে 8,500 টাকার একখানা চেক 2018 সালের 28 জুন তারিখে প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে। যখন আমি ব্যাংকে কোনো একটা কিছু জমা দিই, তখন নগদে এই জিনিসটা প্লাস করি। হ্যাঁ, তো আমি এখানে নগদে জিনিসটা প্লাস করেছি কত টাকা? 8,500 টাকা। কেন 8,500 টাকা প্লাস করছি? কারণ এটা আমি ব্যাংকে জমা দিছি আদায়ের জন্য জমা দিছি। এখন আদায়ের জন্য জমা দিছি, কোথায় দিছি? ব্যাংকে জমা দিছি না? ব্যাংকে জমা দিয়েছি 8,500 টাকা আদায়ের জন্য। আমি তোমাদেরকে এটা প্র্যাকটিক্যালভাবে বুঝিয়ে দিতেছি কেন এটা হয়েছে। 8,500 টাকা আদায়ের জন্য কিন্তু এটা প্রত্যাখ্যান হয়ে ফেরত এসেছে। প্রত্যাখ্যান হয়ে যখন ফেরত এসেছে, তখন এই যে প্রত্যাখ্যান হয়েছে, হ্যাঁ, জমা দিছি, কিন্তু প্রথমে কিন্তু জমা দিছি 8,500 টাকা। এখন ওটা ব্যাংক কী করছে? প্রত্যাখ্যান করছে। প্রত্যাখ্যান করার পর প্রথমে কিন্তু আমি নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ভিদে কিন্তু নগদান এখানে বইয়ের লিখি, নগদান বইয়ের এই যে ব্যাংক জমা আছে না, এই ব্যাংক জমার ঘরে কিন্তু এটা আমি কী করছি? 8,500 টাকা প্লাস করছি। কিন্তু যখন ওটা প্রত্যাখ্যান হয়ে ফেরত আসছে, তখন এখানে দেখি কি বলছে, তার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। কি লিপিবদ্ধ হয়নি? প্রত্যাখ্যান হয়ে ফেরত আসছে, কিন্তু এখন পর্যন্ত তার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। মানে এই 8,000 টাকা যে আমি প্লাস করছি, এখন ওই 8,000 টাকা মাইনাস করতে হবে। কেন? কারণ ওই টাকাটা ব্যাংকে জমা দিছি বিধায় আমি এখানে প্লাস করছি, কিন্তু যখন ওই টাকাটা ব্যাংকে প্লাস হয়নি,
তখন ওই টাকাটা আমাকে এখান থেকে করতে হবে, প্লাস করতে হবে, মানে মাইনাস করতে হবে। যেহেতু ব্যাংকে জমা দিছি, এই জন্য ওই বিধায় আমি কী করছি, এখানে প্লাস করছি। এখন যেহেতু ব্যাংক ওটা প্রত্যাখ্যান করছে, তাহলে তো আমাকে এখানে মাইনাস করতে হবে, কিন্তু ওটা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি। তো এখন আমাকে ওই জিনিসটা লিপিবদ্ধ করতে হবে না, তো আমাকে এই জিনিসটা এখন কী করতে হবে, মাইনাস করতে হবে। এই টাকাটা এখন কী করতে হবে, মাইনাস করতে হবে। যখন ব্যাংকে জমা দিব, যখন ব্যাংকে আসে তখন ওটা প্লাস। হ্যাঁ, কিন্তু ব্যাংকে প্লাস আছে, কিন্তু নগদে ওই জিনিসটা নাই, তাহলে ওই জিনিসটা এখন কী করতে হবে, নগদেও কী করতে হবে, প্লাস করে দেবো। মানে নগদ কিন্তু নগদান বই অন্তর্ভুক্ত করা নেই, কিন্তু এটা ব্যাংকে প্লাস আছে। তো আমরা এই এন্ট্রিগুলোর মধ্যে জানতে পারলাম যে হয় এটা ব্যাংকের মধ্যে প্লাস আছে কিন্তু নগদে প্লাস নাই, তার মানে আমরা নগদে প্লাস করে নেবো। আর যখন ধরো এটার ব্যাপার হতেছে কি, যখন ওটা নগদে প্লাস হইব, তখন ব্যাংকের ঘরে ওটা কী হবে, প্লাস হইব। কিন্তু এটার মধ্যে কি হয়েছে, এটার মধ্যে ব্যাংকে কোনো প্লাসও হয়নি, ব্যাংকের ঘরে যেমন ওই টাকাটা জমা হয়নি, তখন নগদের ঘরেও কিন্তু ওই টাকাটা জমা হইব না। যখন নগদের ঘরে ব্যাংকের ঘরে যখন ওই টাকাটা জমা হইব, তখন আমি নগদের ঘরে ওই টাকাটা, যখন ওই ব্যাংকের ঘরে টাকাটা প্লাস হইব, তখন আমি নগদের ঘরে ওই টাকাটা প্লাস করে দেবো। ঠিক আছে, তখন এখানে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক প্রত্যাখ্যান করছে, কিন্তু তার প্রথমে আমি নগদান বইয়ের ব্যাংক জমা দিতে আমি এটা প্লাস করছি। এখন যেহেতু ব্যাংক যেহেতু প্রত্যাখ্যান হয়েছে, ব্যাংক যেহেতু প্রত্যাখ্যান করেছে, ব্যাংকে এটা জমা হয়নি, তার কারণে এটাও এখন নগদে কি হবে, মাইনাস হয়ে যাবে। আশা করি তোমরা বুঝেছো। পরের এন্ট্রি 5, পাওনাদারকে আদায়ের জন্য মোট 25,500 টাকার চেক 25,500 টাকার চেক 25,500 টাকার চেক ইস্যু করা হয়েছে। আচ্ছা, কিন্তু 2018 সালে 30 জুন তারিখের মধ্যে তার ব্যাংক কৃতক পরিশোধ হয়নি। তার মানে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের যে চেক আছে না, সেই চেকের ভিতরে আমি পাওনাদারকে বলছি তুমি এই চেকটা নাও, এই চেক নিয়ে তুমি ব্যাংকে জমা দাও, তাহলে ব্যাংক তোমাকে টাকা দিয়ে দিবে। তো আমি পাওনাদারকে চেক দিছি, 25,500 টাকার চেক দিছি। তো চেক দিছি কিন্তু এখানে বলছে ব্যাংক কৃতক পরিশোধ হয়নি। তার মানে পাওনাদারকে চেক দিছি, চেকটা কাকে দিছি, পাওনাদারকে। এখন পাওনাদার ওই চেকটা ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক তাকে টাকাটা দিয়ে দিবে। কিন্তু এখানে ব্যাংক পরিশোধিত হয়নি মানে ব্যাংকের থেকে এই 25,500 টাকা মাইনাস হয়নি। তার কারণ হতেছে ওই পাওনাদার তার ওই চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি, তার জন্য মাইনাস হয়নি। এটাই হলো কারণ। এবার 5, 2018 সালের 25 জুন তারিখে 6,500 টাকার একখানা প্রদেয় বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা ব্যাংক কৃতক পরিশোধিত হয়নি। এটার কাহিনীটাও কিন্তু ওই সেম, ঠিক সেরকম পরিশোধিত হয়নি। কারণ হচ্ছে 2018 সালের 25 জুন তারিখে একখানা প্রদেয় বিল পরিশোধের জন্য ব্যাংকে প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার ব্যাংক কৃতক আদায় হয়নি। প্রদেয় বিল হয়েছে না, তো প্রদেয় মানে কি, পাওনাদার। তো পাওনাদারের বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু মানে পাওনাদার তো ব্যাংকে তো পরিশোধ, মানে পাওনাদার ব্যাংকে ওই চেকটা উপস্থাপন করেনি, এর জন্য ব্যাংকও পরিশোধ করেনি। এটাই হলো একই কারণ। 2018 সালের 26 জুন তারিখে 5,500 টাকা একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। কিন্তু তা ভুলবশত নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়ে গিয়েছে। সহজ, মানে এই চেকটা আমি জমা দিছি, প্রতিষ্ঠান যেহেতু আমি জমা দিয়েছি, 5,500 টাকা জমা দিছি, কিন্তু ভুলবশত আমার নগদান বইয়ে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ওটা প্লাস আছে না, কিন্তু নগদে প্লাস হয়নি। আমি কিন্তু জমা দিচ্ছি, কিন্তু আমি প্লাস করিনি।
ভুলবশত প্লাস করেনি, এর হলো কারণ। ব্যাংককৃত মঞ্জুরকৃত সুদ 1,200 টাকা এবং কমিশন বাবদ ধার্যকৃত চার্জ 700 টাকা। 2018 সালে 30 তারিখে সুবহান ব্রাদার্সের নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, কারণ এই দুইটাই ব্যাংক থেকে মঞ্জুর করা হয়েছে। এক হচ্ছে সুদ আর এটা হচ্ছে কি ধার্যকৃত চার্জ, এই দুইটাই কিন্তু ব্যাংক থেকে মঞ্জুর করা হয়েছে, ব্যাংক থেকে বলা হয়েছে, তার জন্য এর নগদান লিপিবদ্ধ হয়নি। কারণ ব্যাংক নগদান বইকে, কারণ ব্যাংক আমানতকারীকে বলেনি, তাই আমানতকারী তার নগদান বইতে এটা লিপিবদ্ধ করেনি, এটাই। তো এখানে আমাদের প্রশ্ন হইতেছে, আমাদের কাজ হচ্ছে 2018 সালে 30 জুন তারিখে সুবহান ব্রাদার্সের ব্যাংক স্বর্ণ বিবরণী তৈরি করো। চলো আমরা তৈরি করি। ব্যাংক বিবরণী ছকটা ঠিক এরকমই থাকবে, ঠিক এরকম। প্রথমে এখানে লিখতে হবে ওই প্রতিষ্ঠানের নাম, আমানতকারী প্রতিষ্ঠানের নাম, পরে লিখতে হবে ব্যাংক স্বর্ণ বিবরণী, তারপর লিখতে হবে তারিখ। এটা সব প্রশ্নই লেখা থাকবে, এই সব প্রশ্ন লেখা থাকবে, শুধু এই ব্যাংক বিবরণীটা যেহেতু আমরা ব্যাংক বিবরণী তৈরি করতেছি, তাই আমাদের এই ব্যাংক স্বর্ণ বিবরণী এখানে লিখতে হবে এগুলোকে। আর এই ছকের ভিতরে 3টা ঘর থাকবো, একটা হলো বিবরণের ঘর, টাকার ঘর, টাকার ঘর। এবং তোমরা এখানে বলতে পারো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আমি কেন আগে লিখলাম, আমি তো এখানে লিখতে পারতাম আগে যে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এই জিনিসটা যদি তোমরা বুঝতে চাও যে এটা কেন আমি আগে লিখলাম, খুব সহজ, তোমরা প্রশ্নের মধ্যে দেখলেই বুঝতে পারবে, এখানে প্রশ্নের মধ্যে দেখলেই বুঝতে। এই যে প্রশ্নে এখানে প্রথমেই কিন্তু লেখছে, আমরা প্রশ্নে যখন আমরা পড়তে যাই 2018 সালের 30 জুন তারিখে সুবহান ব্রাদার্স এর নগদান বই 18,500 টাকা ব্যাংক উদ্বৃত্ত দেখা গেছে। তো আমরা প্রথমে কিন্তু নগদান বইয়ের টাকা পাই, আমরা নগদান বইয়ে ব্যাংক জমার উদ্বৃত্তে কিন্তু টাকা পেয়েছি। এখানে প্রথমে কিন্তু আমরা পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তে কিন্তু টাকা পাইনি, প্রথমে আমরা পেয়েছি নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। তার মানে হচ্ছে যে যেটা আমরা শুরুতে পাবো সেটা যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত পাই, তাহলে আমরা ওটা শুরুতে লিখবো। আর যদি পাই যে পাস বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, তাহলে আমরা সেটাই ওখানে লিখবো, ঠিক আছে। এখানে লিখলাম নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত 18,000 টাকা। এই টাকাটা কেন এখানে লিখলাম, কারণ এইখানে এই জিনিসগুলো আছে না, যেগুলা আমরা নগদান বইয়ের উদ্বৃত্তের ভিতরে লেখা হয়নি, হ্যাঁ, নগদান বইয়ের উদ্বৃত্তের মধ্যে লেখা হয়নি, কিন্তু ব্যাংক উদ্বৃত্তের মধ্যেগুলো প্লাস আছে। তো আমরা যেগুলো নগদান বইয়ের উদ্বৃত্তে প্লাস হয়নি সেগুলোকে আমরা এখানে যোগ করব, মানে এগুলো হইতেছে নগদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্তের টাকা কী করে বাড়ায়, ব্যাংকের টাকা যেমন বাড়ায়, অপরদিকে আমি যে এটা নগদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্ত, সেই ব্যাংক জমা উদ্বৃত্তের টাকাটাও কিন্তু বাড়ায়, যেমন ব্যাংকেও বাড়ায়, তাহলে অপরদিকে এটার ভিতরেও বাড়াবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি যে হিসাবটা করছিলাম সেই হিসাবের ভিতরে কিন্তু এগুলো লেখা হয়নি, কারণ এগুলো ব্যাংক আমাকে বলে নাই, তাই আমি এগুলো করতে পারিনি। তো আমি সেইগুলো এখন কী করব, সেগুলো এখন যোগ করবো। তোমরা বলতে পারো যে তাহলে আমি এগুলো কোথা থেকে পেলাম। এই ব্যাংক স্বর্ণ বিবরণী তৈরি করার আগে নগদান বই মানে হচ্ছে আমি যেটা তৈরি করছি সেটা, আর হচ্ছে পাস বই। তো পাস বইটা বেসিক্যালি লাগে, নগদান বইটা লাগে না। নগদান বই যেহেতু আমার কাছে যেহেতু আমি তৈরি করছি, আমি এটা জানি যে এটার মধ্যে কী অন্তর্ভুক্ত করছি আর কি না। কিন্তু পাস বই তো এটা ব্যাংকের কাছ থাকে, তো পাস বই ব্যাংকের কাছ থেকে নিয়ে এসে পাস বই এবং নগদান বই দুইটা একসাথে একত্রে রেখে দেখতে হবে যে কোন এন্ট্রিগুলো আমি লিখি নি। তো সেগুলো হচ্ছে এগুলো লেখা হয়নি, কিন্তু আমাকে এগুলো প্লাস করতে হবে, কিন্তু আমি এগুলো লিখি নিই। তো এই এন্ট্রিগুলো আমি পেয়েছি পাস বইয়ের থেকে। তো এই পাস বইয়ের এন্ট্রিগুলো কিন্তু আমার নগদান বইয়ের ব্যাংক জমা উদ্বৃত্তও কিন্তু বাড়ায়, আমি এখন জানতে পারলাম। তো এগুলো আমি যোগ করে দেবো, তো সেই যোগ করে দেওয়ানোর পর এখানে যে লিখছি না এই টাকার অঙ্কগুলো এখানে যোগ করতে হবে। এই যোগ করে এই দুটো একসাথে যোগ করতে হবে, এখানে লিখতে হবে যে আমার নগদান বইয়ের ভিতরে আসছিল, আমি নগদান বই যখন করছি তখন আমি বলছিলাম আমার 18,500 টাকা আছে। আর এই যে এই এন্ট্রিগুলো আছে না 56,200 টাকা, এই 56,200 টাকা কিন্তু আমি লিখতে পারিনি, কারণ আমাকে ব্যাংক বলে নাই, কিন্তু আমার ব্যাংকে যেমন প্লাস হয়েছে তেমন আমার এটার ভিতরে প্লাস হয়, কিন্তু ব্যাংক যেহেতু বলে নাই আমি এগুলো প্লাস করতে পারিনি 56,200 টাকা।
এই হতেছে একটা গরমিল। তো চলো আমরা এই এন্ট্রিগুলো কীভাবে কীভাবে সাজিয়ে লিখবো বা কীভাবে এখানে আসলো আমি সেগুলো বুঝিয়ে দিই তোমাদের। ব্যাংকে প্লাস হইব সেগুলো নগদে প্লাস হইব, যেগুলো ব্যাংকে মাইনাস হইব সেগুলো নগদে মাইনাস হইব, এটাই। তো প্রথমে আমরা প্রথম এন্ট্রিটাই দেখি যে এটা আমাদের নগদে কি প্লাস করতে হবে নাকি মাইনাসের ঘরে লিখতে হবে। ও হ্যাঁ, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নগদের, মানে একটা হইতেছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ। এক পাশে যোগ এবং অপর পাশে বিয়োগ। যেগুলো যেগুলো ব্যাংকে টাকা হ্রাস করছে সেগুলোকে, যেগুলো ব্যাংকে টাকা হ্রাস করে, অপর দিকে আবার নগদের টাকাও, মানে যেগুলো ব্যাংকে হ্রাস পাইছে তাহলে আমাদের ওগুলো নগদেও কী করতে হবে, মাইনাস করতে হবে। আর যেগুলো ব্যাংকে প্লাস হয়েছে কিন্তু নগদে ওটি প্লাস করতে পারিনি, ওগুলো নগদের ঘরে এখন প্লাস করে দিব, মানে আমার বইতে আমি এগুলো প্লাস করে দেবো। ঠিক আছে, তো চলো আমরা দুই দুই দিকে হিসাব করবো, একটা হচ্ছে প্লাসেরটা, একটা হচ্ছে মাইনাসেরটা। তো এখানে প্রথম এন্ট্রিটা দেখি। প্রথম এন্ট্রিটা বলছে দেনাদারের নিকট হতে প্রাপ্ত মোট 35,500 টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 2018 সালের 30 জুন তারিখের মধ্যে তা ব্যাংককৃত আদায় হয়নি। মানে ব্যাংকের ঘরে এই টাকাটা যেহেতু পৌঁছায় নাই, তার মানে হচ্ছে এটা আমার নগদেও কি হবে না, প্লাস হইব না। আমার নগদান বইয়ের যে ব্যাংক জমাকৃত আছে না, সেই যোগের ওখানে এখানে প্লাস হবে না। তার কারণ হচ্ছে এটা ব্যাংকেও তো ওটা প্লাস হয়নি, তো আমি নগদে ওটা প্লাস করতে পারবো না। তো আমি এখন প্লাজেরটি খুঁজবো। এবার বিনিয়োগের সুদ 10,000 টাকা এবং একখানা প্রাপ্য বিল, 7,500 টাকা ব্যাংক কৃতক সরাসরি আদায় হয়েছে, কিন্তু উক্ত দফা দুইটির কোনোটি 2018 সালের 30 জুন তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, বিনিয়োগের সুদ এটা এটা ব্যাংকের টাকা বাড়ায়, আবার প্রাপ্য বিল এই দুইটা কিন্তু ব্যাংকে টাকা বাড়ায় কিন্তু নগদান বই অন্তর্ভুক্ত হয়নি। আচ্ছা, আমি বলতে পারি নগদান বই অন্তর্ভুক্ত হলে এটা আমি কোথায় লিখবো, এটা আমি প্লাজার ঘরে লিখবো। তার কারণ হইতেছে আমি বিনিয়োগ করছি, সেখান থেকে আমি সুদ পেয়েছি, এটা আমার আয়। প্রাপ্য বিল এটাও আমার একটা আয়। তো এই দুইটা আমি কি করব, নগদান বইয়ের এখানে নগদান বইতে প্লাস করবো। তার কারণ হইতেছে এই দুইটা কিন্তু ব্যাংকে প্লাস হয়েছে কিন্তু নগদান বইয়ে, এই যে বলছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তাই আমাকে নগদান বইতে লিপিবদ্ধ করতে হলে এটা প্লাজার ঘরে লিপিবদ্ধ করতে হবে। তো একটা পেলাম। এখন দেখি ওখানে কীভাবে। তো এখানে লিখছি ব্যাংক কৃতক আদায়কৃত বিনিয়োগের সুদ এবং প্রাপ্য বিল নগদানভুক্ত হয়নি কিন্তু এগুলো এখানে প্লাস হয়, এই জন্য আমরা এখানে প্লাস করবো। এই 10,000 টাকা এবং 7,500 টাকা এগুলো আমরা প্লাস করে এখানে লিখে দেবো। ঠিক আছে, এটা হলো এখানে আবার লিখতে হবে। এখানে কিন্তু 1 2 3 আমরা যেভাবে লিখতে পারি, যে কটা এন্ট্রি পাবো সেগুলো 1 2 3 4 5 6, আর আমরা 2 নাম্বার এন্ট্রি লিখছি তাই 2 নাম্বার এন্ট্রি ব্র্যাকেট দিয়ে লিখব। প্রথম এন্ট্রিটা মাইনাসের ঘরে যাব, কারণ এটা ব্যাংকে ঘরে এটা প্লাস হয়নি, তাই আমি মাইনাসের ঘরে যাব। আচ্ছা, এই প্রথম এন্ট্রিটা তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে লিখছি যে ওখানে জমা দেওয়া হয়েছিল ব্যাংকে, কিন্তু ব্যাংক ওটা আদায় করেনি। তো এখানে এভাবে লিখতে হবে জমাকৃত চেক ব্যাংককৃত আদায় হয়নি, এভাবে লিখতে হবে জমাকৃত চেক ব্যাংককৃত আদায় হয়নি 35,500 টাকা। যেটা ব্যাংকে যেহেতু আদায় হয়নি, এটা আদায় হয়নি, তো আমরা এখানে মাইনাসের ঘরে লিখছি। ব্যাংকে আদায় হলে আমরা ঘরে লিখতাম। প্রথম এন্ট্রি এবং দ্বিতীয় এন্ট্রি দেখিয়ে দিলাম। এবার 3 নম্বর এন্ট্রি। প্রথম এন্ট্রি ম্যানেজার ঘরে গেছে, কারণ ওটা ব্যাংকে ঘরে প্লাস হয়নি, এর জন্য আমরা নগদে ওটা কী করে দেবো, মাইনাস করে দেবো। ব্যাংকে যদি প্লাস হয়নি তাই নগদও প্লাস হইব না, তো আমরা ওটা কী হবে, মাইনাস হইব, তো মাইনাসের ঘরে লিখবো। আর দ্বিতীয় এন্ট্রি ব্যাংকে প্লাস হয়েছে, নগদে প্লাস হয়নি, এখন নগদে প্লাস করে দেবো। এবং তৃতীয় এন্ট্রি হচ্ছে 2018 সালে 24 জুন তারিখে 15,000 টাকা একখানা প্রদেয় বিল ব্যাংক কৃতক সরাসরি পরিশোধ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তার নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। ব্যাংক কৃতক পরিশোধ হয়েছে, ব্যাংকে থেকে টাকা চলে গেছে, এখন এটা নগদান বই লিপিবদ্ধ হয়নি। এখন লিপিবদ্ধ করলেও ওটা মাইনাসের ঘরে যাবে। ব্যাংকে টাকা চলে গেছে তাই নগদানটা মাইনাস করতে হবে। দেখি লিখবো 2 নম্বর বিয়োগের ঘরে ব্যাংক কৃতক পরিশোধিত প্রদেয় বিল নগদানভুক্ত হয়নি, নগদান এই যে করলাম, এভাবে লিখতে হবে ব্যাংক কৃতক পরিশোধিত প্রদেয় বিল নগদানভুক্ত হয়নি 15,000 টাকা। ব্র্যান্ডি আদায়ের জন্য ইতিপূর্বে জমাকৃত 8,500 টাকার একখানা চেক 2018 সালে 28 জুন তারিখে প্রত্যাখ্যাত হয়ে ফেরত এসেছে, কিন্তু এখন পর্যন্ত তা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। আচ্ছা, নগদান বইতে লিপিবদ্ধ করতে গেলে এটা যেহেতু ব্যাংকে প্লাস হয় নাই তাই নগদ ওটা প্লাস হবে না, তার মানে এটা মাইনাস হবে, মাইনাসের ঘরে লিখতে হবে। চলো আমরা দেখি কীভাবে। এই যে
প্রত্যাখ্যাত চেক নগদানভুক্ত হয়নি, আমরা এভাবে লিখব, প্রত্যাখ্যাত চেক নগদানভুক্ত হয়নি 8,500 টাকা। এবার 5 নম্বর এন্ট্রি, পাওনাদারদেরকে আদায়ের জন্য মোট 25,500 টাকার চেক ইস্যু করা হয়েছে, কিন্তু 2018 সালে 30 জুন তারিখের মধ্যে তা ব্যাংককৃত পরিশোধ হয়নি। পাওনাদারকে আমি চেক দিয়ে দিয়েছি, 25,500 টাকা চেক দিয়ে দিয়েছি, কিন্তু পাওনাদার ব্যাংকে ওটা উপস্থাপন করেনি, তার জন্য ব্যাংক ওটা পরিশোধ করেনি। তার মানে যেহেতু ব্যাংকে থেকে এই টাকাটা উঠানো হয়নি, তার মানে ব্যাংকে যেহেতু এই টাকা উঠানো হয়নি, তাহলে এটা কোথায়, কিন্তু এটা নগদানভুক্ত হয়নি। ব্যাংকে থেকে যদি এই টাকাটা উঠানো হয়নি, তাহলে আমি এটা এখন প্লাজের ঘরে লিখব। যেহেতু ব্যাংকের থেকে উঠানো হয়নি, ব্যাংকের থেকে যদি উঠানো হতো তাহলে আমি এটা ম্যানেজার ঘরে লিখতাম। তো এই যে ব্যাংককৃত পরিশোধ হয়নি, তাই এটা প্লাজের ঘরে যাবে। এই যে ইস্যুকৃত চেক ব্যাংককৃত পরিশোধিত হয়নি 25,500 টাকা, যেহেতু এটা পরিশোধিত হয়নি তার জন্য প্লাজের ঘরে লিখছি, পরিশোধিত হলে মাইনাসের ঘরে। 6 নম্বর এন্ট্রি, 2018 সালের 25 জুন তারিখে 6,500 টাকার একখানা প্রদেয় বিল পরিশোধের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তা ব্যাংককৃত পরিশোধিত হয়নি। ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকের পরিশোধ করবে, কিন্তু ব্যাংকে যেহেতু ওই চেকটা উপস্থাপন না হয়, তাহলে ব্যাংক এটা পরিশোধ করতে পারবে না। ওই একই ঘটনা, ব্যাংকের কাছে চেকটা উপস্থাপিত হয়নি, ব্যাংকে থেকে টাকা উঠানো হয়নি, ব্যাংকে থেকে মাইনাস হয়নি, তার মানে এটা নগদ মাইনাস হবে না, নগদান বইতে এটা মাইনাস হবে না, এখন নগদান বইটা প্লাস হবে, যেহেতু ব্যাংকের টাকা ব্যাংকে রয়েছে। তো এটা এখন কী করতে হবে, নগদের ঘরে নগদান বইয়ের ব্যাংক জমাতে এটা প্লাস করতে হবে, যেহেতু ব্যাংকের থেকে টাকা উঠানো হয়নি। এই যে 3 নম্বর, এই যে 6 নম্বর এন্ট্রি, ক্রমিক নং 3 এর 6 নম্বর এন্ট্রি হচ্ছে ব্যাংককৃত প্রদেয় বিল পরিশোধিত হয়নি 6,500 টাকা, যেহেতু পরিশোধ ব্যাংকে থেকে টাকা মাইনাস হয়নি, তাই এখানে এটা প্লাস হবে। এখানে যে আমি টাকাটা মাইনাস করছি, কিন্তু আমার এই নগদান বইয়ের ব্যাংক এখানে কিন্তু আমি মাইনাস করছি, এখানে কিন্তু আমি মাইনাস করে এই মোট এখানে লিখছি। এখন ওই জিনিসটা আমার ফেরত আনছি, ফেরত আনার জন্য আমাকে কী করতে হবে, প্লাস করে দেবো, যেহেতু ওই ব্যাংকে থেকে এই টাকাটা উঠানো হয়নি, তার জন্য এই টাকাটা আবার কী হতে হবে, প্লাস করে আবার এখানে যোগ করতে হবে, এখানে যোগ করে আনতে হবে। 2018 সালে 26 জুন তারিখে 5,500 টাকার একখানা চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তা ভুলবশত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। জমা দিয়েছি আমি, কিন্তু আমার নগদান বইতে আমি লিখিনি, জমা দিচ্ছি, তার মানে ব্যাংকে এটা প্লাস হয়েছে, তার মানে এটা নগদে প্লাস হবে। 7 নম্বর এন্ট্রি, এই যে দেখো 7 নম্বর এন্ট্রি, আদায়ের জন্য জমাকৃত চেক নগদানভুক্ত হয়নি। ব্যাংকে জমা দিয়েছি ঠিকই, ব্যাংকে ওটা জমা দিয়েছি, ব্যাংক ওটা আদায় করে ফেলেছে, নগদান বইতে ওটা আমি প্লাস করি নাই, এখন প্লাস করে দিলাম 5,500 টাকা। 8 নম্বর এন্ট্রি, ব্যাংক পৃথক মঞ্জুরকৃত সুদ 1,200 টাকা, ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে ব্যাংকে থেকে কী পেয়েছি, সুদ পেয়েছি, সুদ হইতেছে 1,200 টাকা, এবং কমিশন বাবদ ধার্যকৃত চার্জ, কমিশন বাবদ ধার্যকৃত চার্জ 700 টাকা। 2018 সালের 30 তারিখে সুবহান ব্রাদার্সের নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো ব্যাংক এটা বললাম যে ব্যাংকে থেকে টাকা পাইছি, ব্যাংকে থেকে টাকা পেলে এটা কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। এখন এই জিনিসটা নগদান বইতে যদি লিপিবদ্ধ হয়, প্লাস হয়ে লিপিবদ্ধ হবে, কারণ এই টাকাটা আমার ব্যাংকে টাকা বাড়াইতেছে। অপরদিকে এটা আমার ব্যাংকের টাকাটা কি হচ্ছে, বাড়াইতেছে, তার জন্য এটা নগদান বইয়ে লিপিবদ্ধ করে এটা প্লাজে লিপিবদ্ধ করতে হবে। অপরদিকে কমিশন বাবদ ধার্যকৃত চার্জ, ব্যাংক আবার চার্জ চাইছে কমিশনের জন্য, কমিশন বাবদ চার্জ চেয়েছে, চার্জটা হইতেছে ব্যাংকে থেকে টাকা কেটে যায়, তো কেটে গেলে ওই জিনিসটা কী হবে, ব্যাংকে থেকে টাকাটা হ্রাস পায় না। এখন এই এন্ট্রিটা যাবে নগদান বইয়ের ব্যাংক জমার উদ্ভিদের মাইনাসের দিকে যাবো, কারণ এটা ব্যাংকের টাকা হ্রাস করতেছে, তাহলে নগদের টাকা ওইটা কী হতে হবে, নগদে ওইটা মাইনাস করে দিতে হবে। অপরদিকে এটা ব্যাংকের টাকা প্লাস করতেছে, তাই নগদে ওইটা প্লাস করে দিতে হবে। এই যে দেখো এটা 8 নম্বর এন্ট্রি, 8 নম্বর এন্ট্রি দিচ্ছে, বললাম না ব্যাংক সুদ, ব্যাংকে টাকা রাখছি, সেখান থেকে সুদ পেয়েছি, তো সেটা নগদান বই অন্তর্ভুক্ত করার কারণে এখন অন্তর্ভুক্ত করছে, এখন প্লাজের ঘরে আছে, কারণ এটা আমার ব্যাংকে টাকা প্লাস করছে, নগদে এটা লেখা হয়নি, এখন নগদে ওটা লিখলে এখন নগদে ওটা কী করতে হবে, প্লাস করতে হবে। তাই ওটা হতেছে ব্যাংকে প্লাস হলে নগদে প্লাস হতে হবে, আর ব্যাংকে মাইনাস হলে নগদেও মাইনাস হইব, কারণ মেন হতেছে আমি আর ব্যাংকে আমার কত টাকা আছে আর কত টাকা নাই, এই দুইটা জিনিস
দেখতে হবে। এবার আরেকটা হইতেছে যে ওই 8 নম্বর এন্ট্রির ভিতরেই এই জিনিসটা আসলো যে ধার্যকৃত চার্জ নগদানভুক্ত হয়নি, নগদানভুক্ত হয়নি, ওই যে কমিশন বাবদ ধার্যকৃত চার্জ বাবদ ধার্যকৃত চার্জ, এখানে আমরা লিখবো যে ধার্যকৃত চার্জ নগদানভুক্ত হয়নি 700 টাকা। যেহেতু এটা ব্যাংকের টাকা মাইনাস করে, তাই আমরা নগদের টাকা ওইটা কী করবো, মাইনাস করবে। এবার আমরা কী করবো, এইসব এন্ট্রিগুলোকে কী করবো, এখানে লিখবো। এখানে লেখানোর পর এখানে যোগ করতে হবে। যোগ করার পর এগুলো যোগ করবো কেন, এটার সাথে এটা কেন যোগ করবো, কারণ এই এন্ট্রিগুলো নগদান বইয়ের ব্যাংকের ভিতরে প্লাস করে, কিন্তু বিভিন্ন কারণে ব্যাংক এটা কি বলে, ব্যাংক আমানতকারীকে বলে নাই, তাই আমানতকারী এই জিনিসগুলোকে প্লাস করতে পারেনি, এর জন্য এগুলো এখানে প্লাস হবে। অপরদিকে এগুলো কিন্তু আমানতকারী মাইনাস করতে পারেনি, কারণ আমানতকারীকে বলা হয়নি, আমানতকারী জানে না বা বলা হয়নি, এই জন্য এগুলো মাইনাস করতে পারেনি। এই জিনিসগুলোর জন্যই নগদান বইয়ের আর হইতেছে পাঁচ বইয়ের এই দুইটার উদ্ভিদের গোলমাল হয়েছে। মূলত এই দুইটার কারণে হইতেছে নগদান বইয়ের ব্যাংক স্বর্ণবিবরণী তৈরি করা হয়। আমানতকারী যে নগদান বই বানায় এবং ব্যাংক কর্তৃপক্ষ যে পাঁচ বিবরণী বানায়, এই দুইটার মধ্যে যে ভুল যে গোলমেল হয় মূলত এগুলোর কারণে। ব্যাংক বিভিন্ন কারণে নগদান আমানতকারীকে বলে না, সেগুলো আমানতকারী প্লাস করতে পারে না বা মাইনাস করতে পারে না, তো এইগুলোর কারণে হতেছে কী হয়, দুজনের হিসাব মিলে না। আমরা এগুলো কি করব, এখানে আমরা প্লাস করব, কারণ এগুলো হতেছে যে নগদান বইয়ের ব্যাংকের উদ্ভিদ হচ্ছে পরিমাণ বাড়ায়, এগুলো আমরা প্লাস করব। অপরদিকে এগুলো হইতেছে ব্যাংকের এবং নগদের দুইটার পরিমাণ হইতেছে মাইনাস করে, তার জন্য আমি এগুলোকে মাইনাস করবো। দেখো এখানে আমরা কিন্তু ব্যাংক বিবরণীতে কত টাকা আছে সেটা আমরা জানতে পারবো, ব্যাংক বিবরণীতে ব্যাংকে কত টাকা আছে সেটাও জানতে পারবো। তাহলে আমার ব্যাংকে আছে 15,000 টাকা, ব্যাংকে আছে আমার 15,000 টাকা, পাস বই মোতাবেক ব্যাংকের উদ্ভিদ হইতেছে 15,000 টাকা। আমরা এগুলোকে অনেক হিসাব করার পর বের করলাম যে আমার ব্যাংকে আছে 15,000 টাকা। এবং এখানে আমি বলছিলাম যে নগদে আছে 18,500 টাকা। এই হচ্ছে ভুল বুঝাবুঝি এবং এই হচ্ছে গোলমিল, এই এন্ট্রিগুলোর জন্য গোলমিল হয়েছে। যদি তোমরা বুঝে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে, এবং তোমরা যদি না বুঝে থাকো তাহলে একটা কমেন্ট করে দেবে, এবং তোমাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আরও ভালো করে বোঝানোর জন্য। সবাইকে জানাই বিদায়। আসসালামু আলাইকুম।